গল্পকুঠিরে সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত গল্প ঘরণী। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। জুতোর দোকানে র্যাকে সাজানো জুতোর বাক্সের মতো, গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি এক মাপের আর এক ছাঁচের রেল কোয়ার্টার্সের এই বাড়িগুলো দেখতে এমন কিছু নয়নমোহন নয়। তবু সাইকেল রিক্সাটা যখন ওই সারি সারি নাম্বারের মধ্যে বিশেষ একটি নাম্বার দাগা বাসার সামনে এসে থামল, কাননের মনে হলো এমন অপূর্ব ভবন সে জীবনে দেখেনি। বাসাটা এখন খোলা আর খালি। শীত শেষে নেশা জাগানো বাতাস ঘর বারান্দা রোয়াক আর উঠোনটুকুর মধ্যে যেন লুকোচুরির খেলে ফিরছে। এই খালি বাসাটা কাননরা ভরে তুলবে, বিছানায় বাসনে কাপড়ে আসবাবে, কিন্তু বাসাটাই যে কাননকে ভরে তুলল। এই বাসাটা কাননের একার, একেবারে নিজস্ব। কানন আর অনিমেষের। এই চিন্তা কি সুখকর? এই বারান্দা, এই রোয়াক, এই উঠোন, এই রান্নাঘর আর এই দুখানা শোবার ঘর সবই কাননের। পুরো একটা সাম্রাজ্য ছাড়া আর কি। রিক্সা থেকে নেমেই কানন বাসার সবটা দেখে নিল, একবার দুবার তিনবার। কাননের মুখে শিশুর ঔৎসুক, কাননের মুখে শিশুর আহ্লাদ। অনিমেষ রিক্সাওয়ালাটাকে দিয়েই সব মালপত্র ঘরে তুলিয়ে নিয়ে ভাড়া মেটাচ্ছিল। হঠাৎ কানন উদ্ভ্রান্ত হয়ে ছুটে এসে বলল, ওগো দেখবে এসো কি কাণ্ড। অনিমেষ কিন্তু উদ্ভ্রান্ত হলো না। অনিমেষ বলল, কাণ্ড কারখানাগুলো পরে দেখো, আগে জিনিসগুলো মিলিয়ে নাও। কানন ওই তুচ্ছ কথাটা গায়েই মাখল না, তাচ্ছিল্যের গলায় বলল, মিলাবার কি আছে, সব তো দেখেই তুলেছ, ওসব রাখো ওদিকে, আগে চলো। অনিমেষ বলল, কাণ্ডটা কি? উঠোনের বেলগাছটায় দুটো ব্রহ্মদৈত্য আছে বুঝি? কানন বলল, আহা কি কথা রে, বেলগাছই নেই, আম গাছ গো, দুটো আম গাছ, আর সেই গাছে ছোট ছোট আম ধরেছে। অনিমেষ হঠাৎ দাঁড়িয়ে পড়ল, কপালে হাত রেখে বলে উঠল, সর্বনাশ, বলো কি, আম গাছে আম ধরেছে? কানন ওর ভঙ্গিতে প্রথমটা থতমত খেল, তারপর হঠাৎ খিলখিল করে হেসে ওকে দুহাতে জড়িয়ে ধরে বলল, কি ভয় খাইয়ে দিচ্ছিল তুমি, বলি ঠাট্টা তো করা হচ্ছে। বলো তো, নিজেদের বাড়িতে একেবারে নিজস্ব উঠোনে গাছে ফল ধরেছে। অনিমেষের চোখের সামনে ওদের সেই উত্তর কলকাতার এক সংকীর্ণ গলির মধ্যের জ্ঞাতিদের সঙ্গে ভাগ বাটোয়ারা করা একটা জীর্ণ বাড়ির কোণের দিকের সেই ছোট্ট ঘরখানা ভেসে উঠল কাননের বাপের বাড়ির ততোধিক অপরিসর সেই বালিখসা ছোট্ট একতলার ঘরটা। অনিমেষ মাথা নেড়ে বলল, তা দেখিনি, স্বীকার করতেই হবে। কোয়ার্টার্সটা অনিমেষের দেখা, তবু কানন অনিমেষকে টানতে টানতে বাসাটার সব ঘুরিয়ে নিল। পরিসর এত বড় নয় যে ফুরোতে দেরি লাগবে, তবু আর একটা বস্তু যে অফুরন্ত। অনিমেষ বলে, তা অনেক তো দেখা হলো, এইবার গুছিয়ে নাও চটপট, খেতে তো হবে না কি? কানন ভুরু তুলে বলল, খেতে? খাওয়া? আজ এখন এই অপূর্ব সময় তুমি ওই তুচ্ছ কথাটা ভাবতে বসেছ? আর পরক্ষণে হেসে উঠে কোমরের আঁচল জড়িয়ে নিয়ে বিছানার বান্ডিলটা গড়িয়ে ঠেলে দিয়ে বলল, ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে 3 তরকারি ভাত খাওয়াচ্ছি তোমাকে। কানন যেন কিশোরী হয়ে গেছে। কাননের মন থেকে আর শরীর থেকে যেন 8-10টা বছর ঝরে পড়ে গেছে। বিয়ের আগে, বিয়ের পরে এই 25টা বছর কাল কি দমবন্ধ করা হাওয়াতেই কাটিয়েছে কানন। অনিমেষ যখন রেলে চাকরি নিয়ে বাইরে চলে এলো, গলির ধারে ছোট্ট ঘরে কানন একা একা জানালার শিকে কপাল ঠুকেছে আর ভগবানকে ডেকে বলেছে, ঠাকুর, আমাকে কি এখান থেকে মুক্তি নেই? যদি না থাকে তাহলে জীবন থেকে মুক্তি দাও। অবশেষে ঠাকুরের দয়া এসেছে, মুক্তি এসেছে অনিমেষের কিঞ্চিত পদোন্নতি আর এই কোয়ার্টার্স প্রাপ্তির পথ ধরে।
যা ননদ ভাসুরপো ভাসুরজির ঈর্ষাকাতর জ্বলন্ত দৃষ্টির সামনে দিয়ে মালপত্র নিয়ে ট্যাক্সিতে উঠেছে কানন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। রেলগাড়ি চড়াও তো প্রায় নতুনই। ভগবান এত সুখও লিখে রেখেছিলে তুমি কাননের জন্য। অনিমেষ বলে, তুমি তো দেখছি নতুন প্রেমস্পদ পেয়ে আমাকে প্রায় ভুলেই গেলে। কানন সে কথা মানে না। অনিমেষ বলে, সত্যি কথা, বাসা পেয়ে আমাকে এমন নিষ্ঠুরভাবে অবহেলা করবে জানলে আগে এর চিন্তা করতাম। এই যে ঘোরতর প্রতিদ্বন্দ্বী। কানন বলে, আমার বাসা মানেই তো তুমি, তুমি মানেই বাসা। চিরদিনের সাদামাটা কানন এখানে এসে যেন কবি হয়ে যাচ্ছে, নাকি বিদুষী হয়ে যাচ্ছে। তা ওর মধ্যেই অনিমেষ থেকে থেকে বলে, মিত্তির সাহেবের স্ত্রীর সাথে একবার দেখা করতে গেলে না, না যাওয়াটা ভালো হচ্ছে না। যতই হোক ওপরওয়ালা, একটু তোয়াজের দরকার। কানন তাকে বলে, তুমি চলে যাও। অনিমেষ বলে, আহা, আমি কেন, তোমরা মেয়েরা একটু। কানন বিপন্ন মুখে বলে, মেয়েতে মেয়েতে কি গো, ওদের সঙ্গে কি আমাদের তুলনা চলে? উনি তো তুমি বললে MA BA কি সমস্ত পাস, সুন্দরী আধুনিকা, আর আমি এই গাইয়া। অনিমেষ শেষে বলে, তা তুমি তো আর তার সাথে পাল্লা দিতে যাবে না। তুমি যাবে রাজার কাছে প্রজার মতো, প্রভুর সামনে ভৃত্যের মতো। কানন মুখ লাল করে বলে, সে আমি পারবো না। অনিমেষ বলে, আরে বাবা, ঠাট্টাও বোঝো না। যাবে, একটু সৌজন্য করবে, চলে আসবে। এখানে আবার ওই ওপরওয়ালা নিচের আলাটা একটু বেশি আছে কি না? সূর্যের চেয়ে বালির তাঁত বেশি, সাহেবদের থেকে মেমদের মানও অধিক। একটু পাদঅর্ঘ না পেলে খাপ্পা হন। কানন বলে, যাবো যাবো একদিন। তবু কাননের আজ যাওয়া হয়ে ওঠে না। তা আজ অনিমেষ একটা খবর দিল। সে বলল, এই বেলা যাবে তো যাও, সাহেব কদিনের জন্য ট্যুরে গেছেন। বিরোহিণীর কাছে এখন চাকর ঘরণীর সঙ্গ কাম্য মনে হবে। কানন অতএব চলল মিত্তির সাহেবের ঘরণীর সঙ্গে দেখা করতে। দুপুরের ট্রিপে বেরিয়ে গেল অনিমেষ, দূর থেকে পৌঁছে দিয়ে। ফাল্গুনের শেষ, দুপুরের বাতাসটা এখন আর মলয় বাতাস নেই। ওটুকু হাঁটতেই মুখ চোখ লাল হয়ে ওঠে কাননের। কিন্তু অনিমেষ যখন ফেরে তখন কিছুই আর লাল থাকবার কথা না। অনেক আগেই ফিরেছে কানন। তবু কাননের মুখ লাল হয়ে ওঠে কৌতুকের হাসিতে। কানন বলে, হু বাবা, খুব তোমাদের সায় বাচ্চা ধাপ্পা দিচ্ছেন। ট্যুরে যাচ্ছি বলে ঘুরে বেরিয়ে এসে গিন্নির আঁচলের আশ্রয়। ইস, আমি তো গিয়ে পড়ে অপ্রস্তুতের এক শেষ। অনিমেষ সে কৌতুকে কৌতুকবোধ করে না, প্রায় ধমক দিয়ে বলে ওঠে, কি বকছো যাতা, সাহেব গেল আমরা জানি না, ট্রেনে তুলে দিয়ে এলাম। কানন তবু হাসে। সরল আর মুখ্য হচ্ছে কানন। কানন বলে, ওই তো বললাম, 2 স্টেশন গিয়েই আবার ঘুরে। অনিমেষ বলে, থামো, কি হয়েছে শুনি, কি দেখলে গিয়ে? গিন্নির সঙ্গে দেখা হলো না? কানন বকুনি খেয়ে একটু গম্ভীর হলো। সে বলে, দেখা আর করবো কি করে, যা অবস্থা দেখলাম। তুমি তো ঢুকিয়ে দিয়ে চলে গেলে। রোদ বলে আমি বাগানের ওই পাশটা দিয়ে ঢুকে কৌতূহলের বসে বাগানের দিকে জানলার পর্দাটা একটু ফাঁক করতেই দেখলাম। তারপর পত্রপাঠ বউ বউ করে ফিরে এলাম। অনিমেষ অবাক হয়ে বলে, ফিরে এলে? কানন আবার ভুরু নাচিয়ে বলে, বাহ, তা ফিরে আসবো না? সাহেব আর মেম সাহেব দিন দুপুরকে তখন রাত দুপুর মনে করেছে। অনিমেষ বলে, চুপ চুপ করো, নিশ্চয়ই তুমি বাড়ি ভুল করে অন্য কোনো বাড়িতে। বরের এই রুদ্র মূর্তিতে বোকা কানন একটু থতমত খায়। তারপর সে বলে, এত বোকা ভেবেছ আমাকে? অভিযোগের সুরে বলে, হ্যাঁ, আমি যেন পাগল। তুমি নিজে ঢুকিয়ে দিলে না, দূরে দাঁড়িয়ে থেকে হাত নাড়লে। তারপর আবার বুঝি আমি গেট ডিঙিয়ে অন্য কোয়ার্টার্সে ঢুকে গেলাম। সাহেবদের কোয়ার্টার্স তো আর আমাদের মতন গায়ে গায়ে ঘেঁষাঘেঁষি নয় যে গুলিয়ে যাবে। কথাটা মিথ্যে নয়। অনিমেষ গুম হয়ে যায়। মিত্তির মেম সাহেবের অতি আধুনিক অতি সাজসজ্জা নিয়ে হাসাহাসি হয় অফিসে। কিন্তু এ তো এক ভয়ঙ্কর কথা।
বোকা কানন এই ভর দুপুরে বেড়াতে গিয়ে কি একটা সাপের গর্ত আবিষ্কার করে বসল। তবু গেরস্ত ঘরের ছেলে অনিমেষের মনে হতে থাকে, অসম্ভব, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। মিত্তির মেম সাহেবের সাজসজ্জা যেমন তাদের আলোচনার বস্তু, মিত্তির সাহেবের স্ত্রৈণতাও কিন্তু রসালো গল্পের বিষয়বস্তু। তা থাক ওসব কথা, বড়লোকের কথাই তো বড় বড়। অনিমেষ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, থাক, খুব বেড়ানো হয়েছে, আর কোনোদিন যেতে হবে না তোমাকে। তবে শোনো, যা দেখেছ তা একদম ভুলে যাবে। জীবনে কোনো দিন ও রাস্তা দিয়ে হেঁটেছিলে তা মনে রাখবে না। কাননের কৌতুক হাস্য অনেকক্ষণ উবে গিয়েছিল, এখন ভয়ে বুক ছমছম করতে থাকে, আর এমন নিজের সম্বন্ধে আস্থাও ফুরিয়ে যায়। বারবার মনে হতে থাকে, তবে কি সেই ভুল দেখেছে? চড়া রোদে পথ হেঁটে চোখে ধাঁধা লেগেছিল তার? মেম সাহেব কি একাই ছিলেন? কিন্তু জল জ্যান্ত দুপুর তো তখন, কানন তো আর কানা নয়। অনেকক্ষণ পরে কানন বলে, হ্যাঁ গো, এও কি সম্ভব? অনিমেষ শুকনো গলায় বলে, অসম্ভব কি? জগতে এমন ঘটনা কত ঘটে। তা বলে ওরকম ইন্দ্রচন্দ্র বর? কানন অবাক হয়ে বলে। অনিমেষ একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ওতে কিছু হয় না, যার সঙ্গে যার মজে না। কানন এবার ঝেঁঝে উঠে বলে, শুধু বসে বসে নিঃশ্বাস ফেললে তো হবে না, এর প্রতিকার করতে হবে। অনিমেষ হেসে উঠে বলে, আমরা কি প্রতিকার করব? কানন বলে, কি আবার করবে? বলে দেবে সাহেবকে, সে পাজি বদমাইশটাকে সাহেব একেবারে খতম করে দেবেন। অনিমেষ ওর কথায় থাপা দেয়। সে বলে, থামো, বেশি চেঁচিও না। বললাম না, ভুলে যাবে আজ দুপুরে তুমি বাড়ি থেকে বেরিয়েছিলে। কে বলতে পারে, সাহেব জানেই নাকি? কানন অবাক হয়ে বলে, সাহেব জানে? পাগলের মতো কথা বলছো কেন বলো তো? অনিমেষ এই নির্বোধ সরলতার দিকে তাকিয়ে নিজেকে সামনে নিয়ে বলে, ঠাট্টা করছি রে বাবা, ঠাট্টা করছি। কানন বলে, তাই বলো। কানন শান্ত স্বরে বলে, তবে যাই বলো, আমরা কি করব? বলে নিশ্চেষ্ট থাকাটা মনুষ্যত্ব নয়। বেচারা সাহেব নিশ্চিন্ত হয়ে অফিসের কাজে চলে গেছে। আর অনিমেষ এবার ধমকেই ওঠে, তুমি কি থামবে? ওসব কথা আর যেন না শুনি তোমার মুখে। যে যা আছে থাক। কানন বলে, যে যা আছে থাক মানে? এটা কি একটা কথা হলো? কাননের মন জুড়ে একটা প্রশ্নের যন্ত্রণা অবিরত পাক খেতে থাকে। নিশ্চিন্ত একটা লোক জানতেও পারবে না তার কি ভয়ানক সর্বনাশ ঘটছে। আমরা টের পেয়েও সাবধান করে দেব না তাকে। যদি ওই বিচ্ছিরি বউটা ঘর ভেঙে পালায়, যদি সাহেবের সব টাকা করে নিয়ে টিয়ে চলে যায়। কাননের বুদ্ধি দিয়ে কানন ওই রকমই ভাবে। অনিমেষ ভাবলেও কথা ভাবত না। অনিমেষ জানে, ঘর ভেঙে পালাবার বোকামি ওরা করে না। ঘর বজায় রেখে শুধু কোণে শীত কাটে। জমানো কিছু টাকা করে নিয়ে চলে গিয়ে তার লাভ কি? নিত্য আয়ের চাবিটা তো আর বজায় থাকবে না। কানন জানে না, কাননের ওই ছটফটানির শেষ নেই। অনিমেষও ও প্রসঙ্গ তুলতে বারণ করেছে, তবু বলে, হ্যাঁ গো, তোমার সাহেব কবে আসবে? অনিমেষ বলে, 2-1 দিনের মধ্যেই তো চলে আসার কথা। কানন তখন অনিমেষকে বলে, সাহেবকে গিয়ে তুমি সাবধান করে আসবে। অনিমেষ বিদ্রুপ করে বলে, মেম সাহেব কি তোমার মাথার মধ্যে পুঁতে গেল? ও যে আর নড়ছে না। দোহাই তোমার কানন, ক্ষমা দাও, এবার সত্যিই আমি রেগে যাব। কাননকে অতএব থামতেই হয়, কিন্তু কানন কি থামে? কাননের সুমতি কাননকে দুর্মতিতে পরিচিত করতে থাকে। কানন আর একবার যাবে, ভালো করে দেখবে আজকের দেখাটা স্বপ্ন নাকি মায়া। নিশ্চিন্ত হয়ে নিয়ে কানন উড়ো চিঠি দেবে সাহেবের নামে। পরদিন আবার অভিযানে বেরোলো কানন সেই ঝাঁ ঝাঁ দুপুরে, কিন্তু নিঃশঙ্ক চিত্ত আর সশঙ্ক চিত্ত। কাল কাননের মনে কোনো দ্বন্দ্ব ছিল না, কোনো ভয় ছিল না। কাল শুধু নিছক কৌতূহলের বসে জানালার পর্দাটা সরিয়েছিল মেম সাহেব কোন ঘরে আছে দেখতে। আজ কিন্তু ব্যাপারটা অন্যরকম।
আজ কাননের হৃৎপিণ্ডের মধ্যে যে ঢেকির পার পড়ছে, সেই শব্দটাই হয়তো। মেম সাহেবকে চমকে দিল। কন কন হ্যাঁ বলে নিজেই পর্দা সরিয়ে জানালায় এসে দাঁড়ালেন মেম সাহেব এবং দেখলেন কন হে বলার দরকার ছিল না, কে বললেই হতো। বাগানে নেমে এলেন মেম সাহেব। তীব্র স্বরে বললেন, কে তুমি? রোদে ঘেমে নিয়ে ওঠা আরক্ত মুখে কানন যতটুকু বলতে পারল তাতে আর যাই হোক পরিচয়টা লুকিয়ে রাখা সম্ভব হলো না। মেম সাহেব বলল, ও অফিসের অনিমেষ বোসের বউ তুমি? এখানে উকি মারছিলে কি জন্য? কানন অনেক কষ্টে সাহস সংগ্রহ করে বলে, আপনার সঙ্গে দেখা করব বলে এসেছিলাম, তাই দেখছিলাম আপনি ঘুমাচ্ছেন কিনা। মেম সাহেব হেসে বলে, ও তাই নাকি? মেম সাহেবের নিখুঁত নাক, চোখ, ঠোঁটে গড়া মুখটা বিকৃত হয়ে ওঠে একটা কুড়ো হিংসার হাসিতে। আবার বলে, তা আমার সঙ্গে দেখা করতে এসেছিলে কেন? অনিমেষ বোসের চাকরি আছে নাকি? বিমূঢ় কানন অবাক হয়ে মেম সাহেবের রাগে ফুলে ওঠা টাইট গরম দেহটার দিকে তাকিয়ে বলে, না না, চাকরি যাবে কেন? এই তো সেদিন বদলি হয়ে এলেন নতুন কোয়ার্টার্সে। মৃত্যুর মেম সাহেব পা ঠুকে বলেন, তাই নাকি? তবে কি জন্য এসেছ? কারণকে উদ্ধার করার জন্য কি ভগবান কোনো ভূত পাঠাতে পারেন না? কারণকে বাঁচাতে হঠাৎ এই মুহূর্তে সাহেবকে এসে পড়তে পারেন না? হয়তো পারা অসম্ভব ছিল না, কিন্তু কাননদের বাঁচাবার গরজকার। যে বোকা আশ্রয়ের ডালে কোপ দেয় তার মৃত্যু রোধ করার সাধ্য ভগবানেরও নেই। তাই কিছুই হলো না, কাননকে বলতেই হলো, এমনি বেড়াতে এসেছিলাম। মৃত্যুর মেম সাহেব হেসে বলে, বেড়াতে এসেছিলে আমার কাছে? মৃত্যুর সাহেবের ঘরনির ঠোঁটের কোণে হাসি ঝলসে ওঠে। তাস খেলতে নয় তো, পান দোক্তা খেতে খেতে। সাপের ল্যাচে পা দিলে কি হয় জানো না বোধ হয় অনিমেষ বোস, সেটা শিখিয়ে দিতে হবে তাকে। যেতে পারো তুমি। দীর্ঘ বেনিটাকে লটকে শরীরটা একটা মোচড় দিয়ে ঘরের ভেতর ঢুকে যান মেম সাহেব। তারপর নিঃশঙ্ক অনিমেষ সাপের ল্যাচে পা দিলে কি হয় তার প্রতিফল পেতে হলো। তা সে শিখল। অফিসের আইন পাল্টে গেল। এখানে আসার 1.5 মাসের মধ্যে আবার বদলির অর্ডার হয়ে গেল অনিমেষ বোসের। এখন আর হেডকোয়ার্টার্সে নয়, ধ্যারা গোবিন্দপুরের কোথায় কোনখানে কে জানে। সেখানে কোয়ার্টার্সের স্বপ্ন দেখাও পাগলামি। দুখানা সাইকেল রিক্সা এসে দাঁড়িয়েছিল। ক্ষোভে, ধিক্কারে, অপমানে আর দুরন্ত ক্রোধে পাথর হয়ে গিয়েছিল অনিমেষ। এ পর্যন্ত একটা কথাও বলেনি সে কারণের সঙ্গে। 24 ঘন্টার নোটিসে বদলির অর্ডারের ভেতরে রহস্য আর গোপন ছিল না কিছুই। তিরস্কারের আর রুচিও নেই অনিমেষের। শুধু সমস্ত রাগটা সংসারের জড়বস্তুগুলোকেই বুঝিয়ে ছাড়বে, এই যেন প্রতিজ্ঞা। কাননেরও আর বাকশক্তি ছিল না কিছুই। নিথর হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কিভাবে ঝনঝনিয়ে কাঁচের বাসনগুলোকে টান মারছে অনিমেষ, কিভাবে লাফিয়ে লাফিয়ে বেডিংগুলো, সুটকেসগুলো ঘরের এদিক ওদিক করছে। শ্বেতপাথরে ছোট একটা বাটিতে গঙ্গা জল রাখত কানন রামকৃষ্ণের ছবির নিচে। সেটা কি অসাবধানে অনিমেষের হাত থেকে গড়িয়ে পড়ল? তাই অপ্রতিভ হলো অনিমেষ। এতক্ষণ একটা কথাও বলেনি কানন, এইবার বলল, কষ্টে কান্না চেপে বলল, ঠাকুর দেবতার জিনিস এইভাবে। হয়তো কথাটা না বললে অনিমেষ অপ্রতিভই থাকত, কিন্তু কাননের কথায় তার ক্রোধে আগুন ধরিয়ে দিল। ঘটের পাথরকুচিগুলো মুঠো করে কুড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে তীব্র স্বরে বলে উঠল, ভাঙুক ভাঙুক, সব ভাঙুক, গুঁড়ো হয়ে যাক সব। সাহেবের ঘর ভাঙছে এই ভাবনায় তুমি আমাদের ঘরটা ভেঙে গুঁড়ো গুঁড়ো করলে। সাদে কি আর বলেছে স্ত্রী বুদ্ধি? যাও এখন আবার সেই ঝামা পুকুরের গলিতে পড়ে থাকো ঝামা কষকে। পই পই করে বললাম, চুপ করে থাকো। দুম দুম করে মালপত্রগুলো গাড়িতে ওঠায় অনিমেষ। কানন্দার সাধের বাসার পরিণতি দেখে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে, কিন্তু কিছুতেই ভেবে ঠিক করে উঠতে পারে না একটা মেয়ে তার স্বামীকে ঠকাচ্ছে, অসতী অবিশ্বাসিনী হচ্ছে, ঘর ভাঙার তাল করছে দেখে শুনে একেবারে চুপ করে থাকা কি করে সম্ভব?
আমাদের আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত ঘরণী এখানেই সমাপ্ত হলো। নমস্কার।